ডিএনএ টেস্ট করানোর পরে মুক্তিকে পুলিশের হাতে দিতে গেলে ঋতুজা মুক্তি অখিলেশের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে থাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মুক্তি ঋতুজাকে বলতে লাগলো, ঋতু তোর কি মনে আছে অনেক বছর আগে আমরা মানালি গিয়েছিলাম, তখন বিহান ৭-৮ বছর হবে। আর তখন থেকে আমার অখিলেশের সাথে সম্পর্ক হয়ে যায়। এরপরে তো আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তারপর আমি স্টাডি করার জন্য বাইরে চলে গিয়েছিলাম। আসলে আমি স্টাডি করার জন্য যাইনি। আমি তখন বাইরে চলে গিয়েছিলাম আমার যে বেবিটা হবে সেটাকে সেভ করার জন্য। আমি কনসিভ করেছি জানার পরে আমি বাইরে চলে গিয়েছিলাম। আর তারপরে আমি একা আমার সন্তানকে জন্ম দিয়েছি। আমি আমার সন্তানকে মেরে ফেলতে চাইনি। সেইজন্য আমি আমার সন্তানকে এতদিন পর্যন্ত সবার চোখের আড়ালে রেখেছি। তখন কিঞ্জল সেখানে এসে বলতে লাগলো, "কি ব্যাপার? বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন? মুক্তি তুমি?" তখন মুক্তি বলতে লাগলো, "হ্যাঁ আমি।" কিঞ্জল এ হলো আমার আর অখিলেশের সন্তান। তখনই কিঞ্জল অবাক হয়ে যায়। কিঞ্জল তখন বলতে লাগলো, "এসব কি তুমি কি বলছো? কি বলছো তুমি?" মুক্তি তখন বলতে লাগলো, "হ্যাঁ, যতই তোমরা অস্বীকার করো না কেন, ও হলো এ বাড়ির বংশধর। আমি আমার সন্তানকে নিয়ে এখন সহায় সম্বলহীন হয়ে এখানে চলে এসেছি।" তখনই কিঞ্জল বলতে লাগলো, "ও তুমি, তুমি এটা মিথ্যে কথা বলছো।" মুক্তি তখন বলতে লাগলো, "না কিঞ্জল, তোমার দাদা এখন সেই কথাটা স্বীকার করছে না। কিন্তু তোমার দাদার সাথে আমার একটা সম্পর্ক ছিল সেটা আ তোমার দাদা বেশ ভালো করে জানে।" তখনই রেগে যায় প্রীতা। প্রীতা তখন বলতে লাগলো, "বেশ অনেক হয়েছে, এবার থামো। বাড়ির ছোটরা রয়েছে, ছোটদের সামনে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না?" এদিকে মুক্তি বারবার ঋতুজার কাছে গিয়ে বলতে লাগলো, "ঋতু তুই আমাকে অন্ততপক্ষে একবার বিশ্বাস কর। আমি কোনোদিন এ বাড়িতে আসতাম না সন্তানের দাবি নিয়ে। আমি চাইও নি। কিন্তু কি করব? আমার সন্তানটা পিতৃহারা হয়ে থাকবে এটা তো হতে পারে না। তাই আমি আজকে বাধ্য হয়ে এ বাড়িতে এসেছি।" এদিকে মুক্তির সেই কথাগুলি শুনে বাড়ির সবাই চমকে যায়। সবাই তখন বলতে লাগলো, "এত বড় মিথ্যে কথা কিভাবে মুক্তি বলতে পারছে?" মুক্তি তখন খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো, "আমার সন্তানটাকে আমি এতদিন আগলে রেখেছিলাম। ওকে বড় করেছি। তারপর আমি ওকে নোবেল ফিউচার কলেজে পড়িয়েছি। তারপরে আমি এখন আমার সন্তানকে নিয়ে এ বাড়িতে এসেছি। কারণ আমার আর উপায় নেই। আমি কেন একা আমার সন্তানের দায়িত্ব বহন করব? অখিলেশ কেন করবে না? ওটা তো অখিলেশেরও সন্তান। মুক্তি তুই কেন কিছু বলছিস না? তুই আমাকে বিশ্বাস কর মুক্তি।" এই কথাগুলি বলতে থাকে ঋতুকে। কিন্তু ঋতু কোনো কথাই বলে না। তখনই মুক্তি অখিলেশের কাছে গিয়ে বলতে লাগলো, "অখিলেশ তুমি তো অন্ততপক্ষে আমাদের সম্পর্কের কথা জানো। তাহলে কেন তুমি এভাবে চুপ করে আছো?" তখন উম বি বিহান বলতে লাগলো, এটা হতে পারে না। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। আমার ইচ্ছে করছে বাড়িটা এতটা নোংরামিতে ভরে গেছে, বাড়িটা ছেড়ে কোথাও চলে যাই।" এদিকে মুক্তি তার ছেলের কাছে গিয়ে বলতে লাগলো, "এই, এই তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস সেনাপতি? তোর বাবাকে গিয়ে প্রণাম কর। তোর তো বাবা।" তখন সেনাপতি তার বাবার কাছে গিয়ে প্রণাম করতে চাইলে অখিলেশ তখন দূরে সরে যায়। তখনই সেনাপতি সেখান থেকে চলে যায়। কিন্তু বিহান তখন চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, "এই বাড়িতে এত নোংরামো আমি আর মেনে নিতে পারছি না। ইচ্ছে করছে বাড়িটা ছেড়ে কোথাও চলে যাই।" মুক্তি তখন মনে, মনে বলতে লাগলো, "যা না, যা। তোর বউটাকে নিয়ে শয়তান বউটাকে নিয়ে কোথাও দূরে চলে যা। তাহলে আমরা বাঁচবো।" এদিকে কিঞ্জল তখন বলতে লাগলো, "এটা তুমি কি বলছো মুক্তি? এটা কি বলছো?" মুক্তি তখন বলতে লাগলো, "শুনো কিঞ্জল, আমার ছেলে কেন এ বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত হবে? আমি আমার সন্তানকে তিল, তিল করে বড় করেছি। একাই মানুষ করেছি। আমার সন্তানও তো এই পরিবারের যোগ্য। তাহলে আমার সন্তানকে তো এ পরিবারের স্বীকৃতিটা দিতে হবে।" কিন্তু ঋতুজা তখনও কোনো কথা বলে না। এদিকে উকিলের সমস্ত কথাগুলি শুনে রীতিমতো ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় হঠাৎ করে কম্পাস তখন বলে উঠে, "হ্যাঁ, মুক্তিমাসি হঠাৎ করে একটা সন্তান বাড়িতে নিয়ে আসবে আর সেটা মুক্তিমাসির ছেলে বলে আমাদের সবাইকে মেনে নিতে হবে বিহান স্যার, সেটা তো হতে পারে না। আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে সমস্ত কথাগুলি শুনুন আগে, তারপর কি করব সেটাই ভেবে নেব। আর মুক্তিমাসির যেটা নিজের ছেলে দাবি করছেন, আগে তার ডিএনএ টেস্ট করা হোক, তারপর মেডিকেল ব্যবস্থা করা হোক, তারপরে তো প্রমাণিত হয়ে যাবে যে এটা কার সন্তান। হঠাৎ করে কেউ এসে একটা ছেলেকে নিয়ে বলবে, "এটা মিহান স্যার আপনার ছেলে।" তাহলে আমি কি সেটা মেনে নেব? না, সেটা তো কিছুতেই মেনে নেব না। আমাদেরকে আগে সমস্ত কিছু জানতে হবে, তারপর মেনে নিতে হবে। এদিকে বিহান তার বাবার মুখোমুখি গিয়ে বলতে লাগলো, "বাবা, তুমি এটা কি করলে? অবশ্য তুমি তো এই নোংরামো অনেকদিন আগে থেকেই শুরু করেছো।" তারপরে বিহান তার মাকে বলতে লাগলো, "মা, মা এবার কি করবে বলো?
কি করবে? ঋতু তখনও কোনো কথাই বলে না। এদিকে উম সেই বারবার করে কম্পাস বলতে লাগলো, "আমরা কিছুতেই এটা মেনে নেব না। যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হয় যে এটা উকিলের স্যারের সন্তান ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মেনে নেব না বিহান স্যার। আপনি কেন ব্যাপারটা বুঝতে পারছেন না?" বিহান তখন কম্পাসের কথা শুনে ভাবতে থাকে। এদিকে কম্পাস বলতে লাগলো, "আমি যেটা সত্যি সেটাই বলছি।" মুক্তি তখন চালাকি করে বলতে লাগলো, "ডিএনএ টেস্ট করাবে? করাও। আমার তাতে কোনো অসুবিধা নেই। সমস্ত ডাক্তার মেডিকেল টেস্ট করাবে? করাও। আমি বলছি অখিলেশের সন্তান ডিএনএ করালে সেটাই ধরা পড়বে।" তখন কম্পাসের সন্দেহ হয় আর বলতে লাগলো, "এই মহিলা এতটা কনফিডেন্স কি করে হতে পারল? ডিএনএ টেস্ট করালে এটা উকিলের স্যারের সন্তান হবে? না, না এটা তো কোনো একটা গন্ডগোল আছে। ওই মহিলা কি আগে থেকে কোনো কারসাজি করে রেখেছে? নাকি আমি তো সেটা বুঝতে পারছি না। না সত্যি, সত্যি এটা উকিলের স্যারেরই সন্তান।" এদিকে সেই মুক্তি চালাকি করে একবার ঋতুজার কাছে গিয়ে বলতে লাগলো ডিএনএ টেস্ট করানোর জন্য, একবার বিহানকে বলে যে ডিএনএ টেস্ট করানোর জন্য। অন্যদিকে কম্পাসের মাথায় তখন আরেকটা প্ল্যান চলে আসে। কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, মুক্তি মাসির ছেলে বলছে ভালোই। কিন্তু মুক্তি মাসির ছেলে যে কাকে ধরে নিয়ে এসেছে সেটা না বোঝা মুশকিল। ও না একটা অত্যন্ত খারাপ ছেলে। ওর না আছে শিক্ষা-দীক্ষা, না আছে রুচিবোধ।" তখনই সেই সেনাপতি রেগে যায়। সেনাপতি রেগে বলতে লাগলো, "খবরদার কম্পাস! একটা বাজে কথা বলবে না।" কম্পাসও তখন বলতে লাগলো, "কার দিকে আঙ্গুল তুলছো তুমি? কার দিকে?" বিহান তখন বলতে লাগলো, "এই তুই কাকে আঙ্গুল তুলছিস? একদম আঙ্গুল ভেঙে ফেলবো। হাতটা নামা বলছি।" এদিকে কম্পাস তখন বলতে লাগলো, "কি আমি কি বলে দেব সবার সামনে? তুমি নোবেল পিউসার কলেজে কি, কি কীর্তি করেছিলে? তোমার সমস্ত কীর্তিগুলি কি আমি সবাইকে বলে দেব? তোমাকে আর কেউ চিনুক আর না চিনুক, তোমাকে আমি বেশ ভালো করে চিনি।" এদিকে মুক্তি উকিলেশকে বারবার বলতে লাগলো, "উকিলেশ তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি কোনো কথা বলবে না? তোমার ছেলেকে রীতিমতো সবাই অপমান করছে। আর তুমি কোনো কথারই উত্তর দিবে না?" তখনই ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, যে কথাটা হয়েছে সেই কথাটাই সত্যি। কি অখিলেশ?" আমি বলি, "যেহেতু ডিএনএ টেস্ট করানো হবে তার আগ পর্যন্ত ওরা কোথায় যাবে? ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে তার আগ পর্যন্ত ওরা এই বাড়িতেই থাক।" তখন অখিলেশ চুপ করে ঋতুজার দিকে তাকিয়ে থাকে। ঋতুজা তখন বলতে লাগলো, "তোমার চুপ নীরবতাই কিন্তু সম্মতির লক্ষণ। তাই তোমাকে বলছি।" এদিকে মুক্তি কান্নাকাটি করে বলতে লাগলো, "আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আমাদের থাকার আর কোনো জায়গা নেই। আমি এই বাড়ি থেকে বের করে দিলে বিষ খেয়ে আত্মহত্যা করব।" কম্পাস তখন বলতে লাগলো, "না, না এত তাড়াতাড়ি বিষ খেয়ে কেন আত্মহত্যা করবেন মুক্তি মাসি? এখনো তো খেলা অনেক বাকি। এই ছেলেটার সমস্ত কুকীর্তি আমার জানা আছে। এই ছেলেটা অনেক কিছু করেছে। এই ছেলেটার কুকীর্তি এবার আমি সবাইকে বলে দেব। তবে এখন বলব না। আগে ডিএনএ টেস্টটা হয়ে যাক তারপর আমি সবটা বলব।" এরপরে কম্পাস ঋতুজার কাছে গিয়ে বলতে লাগলো, "মা আগে ডিএনএ টেস্টটা করানো হবে তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে। এত তাড়াতাড়ি আমরা কোনো সিদ্ধান্ত নেব না।" অন্যদিকে দেখা যায় ডিকে বিহানদের পরিবারের সবার ছবিগুলি দেখতে থাকে একের পর এক। আর সবার সম্পর্কে জানতে থাকে তার সেক্রেটারির কাছ থেকে। আর তখনই হঠাৎ করে রশ্মিকার ছবিটা চোখে পড়ে। আর রশ্মিকাকে দেখে বলতে লাগলো, "এই হলো আমার ১ম টার্গেট। একেই ১ম এ তুলে আনবে। তারপর ওর এমন অবস্থা করবে যাতে কম্পাস ভয় পেয়ে ফর্মুলাটা আমাদেরকে দিয়ে দেয়।" অন্যদিকে দেখা যায় এই কম্পাস ডিএনএ টেস্ট করানোর জন্য ডাক্তার নিয়ে আসে বাড়িতে। আর মুক্তির ছেলের ডিএনএ টেস্ট করানো হলে ডিএনএ টেস্ট মিথ্যে আসে। তখনই মুক্তি ভয় পেয়ে যায়। মুক্তি নিজের জালেই নিজে জড়িয়ে যায়। মুক্তি তখন খুব কান্নাকাটি করতে থাকে ঋতুজার কাছে। ঋতুজা তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার তুই আরেকটা কথা বলবি না। কম্পাস পুলিশে খবর দে। এত বড় প্রতারণার জন্য অ ওকে পুলিশে দেওয়া দরকার।" তখনই মুক্তি তাড়াতাড়ি অখিলেশের কাছে গিয়ে অখিলেশের কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো, "অখিলেশ, অখিলেশ তুমি আমাকে বাঁচাও। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও।" মুক্তি কি বলছে তুমি শুনতে পাচ্ছ? বিহান তখন বলতে লাগলো, মা আমি পুলিশে খবর দিচ্ছি। এত বড় হয়রানির জন্য আমাদেরকে ওকে পুলিশে দেওয়া দরকার। এতদিন পরে ফিরে এসে আবার আমাদের বাড়িতে ঝামেলা লাগানোর চেষ্টা করছিল। তাও আবার একটা ছেলেকে নিয়ে এসে।" অখিলেশ তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে মুক্তি খুব কান্নাকাটি করতে থাকে অখিলেশের কাছে।